এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয়, মন্তব্য উপদেষ্টা শারমিন এস মুর্শিদের। এবং প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, কাল থেকে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন যেন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করে, তেমনভাবে তা আয়োজনে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। 12ই ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমান্ডের মূল ভূমিকায় থাকবে। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বৈঠকে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, নিরাপত্তার ডাক ও তথ্য প্রযুক্তি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও র্যাবের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সব কিছুর ক্ষেত্রে আরও ভালোভাবে এইটাকে আরও কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক যেগুলো কাজ হয়েছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা কমিটি জেলা উপজেলায় পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি করা হয়েছে। এই কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উইদিন ব্র্যাকেট জেলা ম্যাজিস্ট্রেট, সভাপতি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে পালন করবেন। এই কমিটি জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী আইনশৃঙ্খলা কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন, এই কমিটিতে রিটার্নিং অফিসার সভাপতি ও সহকারী রিটার্নিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। দেশের 8 জেলায় বেইল বন্ড দাখিল পদ্ধতির উদ্বোধন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জানান, বেইল যথাসময়ে কারাগারে না পৌঁছানোয় জেল থেকে বিচার প্রার্থীর মুক্ত হতে সময় লাগে। বেইল বন্ডের কারণে সে সময় এখন কমে আসবে। এই পদক্ষেপ বিচার প্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতি কমাতে সহায়ক হবে বলেও জানান আইন উপদেষ্টা। প্রথম দফায় নারায়ণগঞ্জে মাস 3 পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছিল। এর সফলতায় নতুন করে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম শুরু করা হলো। যে হাতে হাতে করে বেইলটা পৌঁছে দেওয়া, এটা যেই আদালতে মঞ্জুর হতো আর যেই কারাগারে পৌঁছানো, এর মাঝখানে এমনও আছে যে সর্বোচ্চ 10 থেকে 12টা ধাপ অতিক্রম করতে হতো। এতে প্রচুর সময় খরচ হতো, কয়েক ঘন্টা থেকে কয়েক দিন লাগতো। আমাদের জেলার সাহেব বলেছেন টাকা খরচ হতো, মানুষের ভোগান্তি হতো। সবচেয়ে বড় কথা, উনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটা রংফুল কনফাইনমেন্ট হতো। মানে একজন জামিন পেয়ে গেছে, তারপর উনি কেন জেলে আছে, এটা তো অপরাধমূলকভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত। সেটার থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জের চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরও 8টা জেলাতে রেপ্লিকেট করছি। আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। তো আমরা আশা করছি এতে ফলে শুধু যে মানুষের ভোগান্তি হ্রাস পাবে বা দুর্নীতি বন্ধ হবে সেটা না, এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে, জবাবদিহিতা বাড়বে। কারণ কে কয়টার সময় সাইন করছে, এই যে প্রক্রিয়ায় যে আদালতের থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জেলখানার থেকে বের হওয়া পর্যন্ত অনেকগুলা ব্যক্তির সিগনেচার লাগে, তো কে ঠিক কখন সিগনেচার করছে সেটাও সুস্পষ্টভাবে বোঝা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, নির্বাচনে আওয়ামী লীগের না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয়, দলটির দায় দেশের জনগণের কাছে। এ সময় রাজনৈতিক দলগুলো নির্বাচনে নারীদের প্রাধান্য দেয়নি দাবি করে রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের সম্মুখীন করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা আরও বলেন, নারী নির্যাতন এখনও বন্ধ করা যায়নি, তবে গত 1.5 বছর ধরে কাঠামোগত পরিবর্তনের চেষ্টা অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করলে নারী সহিংসতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ নিজেকে শুধরে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি। দায় আছে জনগণের প্রতি তার দায় আছে। জনগণকে তারা তাদের দায় মুক্ত করুক, এটা তাদের দায়িত্ব। এখানে আমাদের কিছু করণীয় নেই। আওয়ামী লীগ কেন আসবে এই নির্বাচনে? আওয়ামী লীগ যে ধ্বংসযজ্ঞ করে গেছে, আওয়ামী লীগ প্রমাণ রাখুক এই দেশের মানুষের কাছে যে সে শুধরোচ্ছে, সে পাল্টাচ্ছে, সে ক্ষমা চাইছে। আওয়ামী লীগ কিচ্ছু করেনি এবং আমাদের বিদেশি ইন্টারভিউগুলোতেও এই প্রশ্নগুলো তুলছে। কিন্তু কথাটা হলো, আমি খুনের রাজনীতি তো আমি অ্যালাউ করব না। আমাদের মেয়েদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা তো আমি অ্যালাউ করব না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত প্রতীক হাতে পেয়ে কাল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন। ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টার আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। ইসির সর্বশেষ তথ্য মতে এবারের নির্বাচনে দেশের 300টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 1967 জন প্রার্থী। নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন যাচাই বাছাই ও আপিল শুনানি শেষে মোট 2253 জন প্রার্থী বৈধতা পান। তবে মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 305 জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে ভোটের মাঠে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়ায় 1967 জনে। এর আগে তফসিল অনুযায়ী 51টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট 2568 জন মনোনয়নপত্র জমা দেন। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার বিচার, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদি মর্যাদা ও আহতদের পুনর্বাসনের দাবিতে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে দেখা করেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় তারেক রহমান জাতীয় নির্বাচনের পর তাদের দাবিগুলোর বিষয়ে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 18 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, জয়ের নির্দেশে 2024 সালের 14 জুলাই রাতে ফেসবুকে উস্কানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উস্কানি ও প্ররোচনা দেন তারা। একই সঙ্গে হত্যায় সহায়তা করেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান পলক। এদিকে তার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য তারা এমন একটি সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিল যে চাইলেই যে কোনো সময়ে যে কোনো মানুষকে তারা নাই করে দিতে পারেন এবং এর জন্য কোথাও কাউকে জবাবদিহি করতে হয় না। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে
আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব অজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18 ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সকলকে ভয়ভীতির ঊর্ধ্বে গিয়ে অংশগ্রহণ এবং গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ কুষ্টিয়ার কালেক্টরেট চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, এবারের নির্বাচনে কেউ বিঘ্ন ঘটাতে চাইলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর কর্মকর্তারা মাঠে থেকে কাজ করবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। এ সময় চাল আমদানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে 6 লাখ টন চাল আমদানি করা হচ্ছে, আর বেসরকারিভাবে 2 লাখ টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মতিপত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বের সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সকলেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য স্থানীয় প্রশাসনকেও আমি এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন তাই হবে, এবং গণভোটেও যাতে সকলেই যাতে অংশগ্রহণ করেন এবং ভোট দেন, এবং সেই মেসেজটা দিতে আমি তাদের বিষয়ে ভোটে বিঘ্ন যারা ঘটাতে চায় এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিরোধ প্রথম থেকে আগের থেকে যদি এই ধরনের চিহ্নিত কোনো অপরাধী থাকে তাকে তো পুলিশ পিক আপ করে নেবেই আগে থেকে। আর দ্বিতীয় নম্বর কথা, ভোটে বিঘ্ন ঘটাতে ইনশাল্লাহ আমরা দেবো না, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেবে না। এখানে পুলিশের পাশাপাশি রেড অফ সিভিল পাওয়ার আর্মি থাকবে, আর বিজেপি তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ, বিজেপি থাকবে, আনসার থাকবে, সকলেই থাকবে, আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তো হয়ে গেছে। যারা হ্যাঁ ভোটের বিরুদ্ধে তারা দেশের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁতে ভোট দিতে হবে। না ভোটে অবস্থান নেওয়া দলগুলো রক্তের উপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেইমানি করছে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উপদেষ্টা বলেন, অনেক মাফিয়া এখন আর নেই। গত রমজানে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকলেও তা হয়নি। এবারও সরকার তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা হ্যাঁ ভোট দেওয়ার মালিক আপনার জনগণ। কোন দল কি করবে সেগুলো সেই দল কত ভোট হবে তাও আমি জানি। হ্যাঁ ভোটে যদি আপনি হ্যাঁ ভোট না দেন তাহলে আমরা মনে করি একটা এক। দ্বিতীয় জিনিস হচ্ছে, এই যে এতগুলো তরুণ মারা গেল, মেয়ে এবং ছেলে, আপনারা তখনও দেখেছেন কিছু কিছু, এখন আপনারা দেখছেন, এখন দেখছেন। আমি যে কথাটা বললাম যে কোন দেশে, কোন দেশে আপনারা বলতে পারবেন যে মারার পরে 6-7টা লাশ একটা ভ্যানের মধ্যে উঠে পুড়িয়ে দেওয়া। বাংলাদেশের বদল ঘটাতে হবে এবং দেশ আর আগের জায়গায় ফিরে যাবে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসন আমলে বাংলাদেশের মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে গণভোটের মাধ্যমে দেশের জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। বাংলাদেশের বদল ঘটায় দিতে হবে। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। বাংলাদেশের মানুষ আর কখনো কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মাথা উঁচা করে থাকবে। বাংলাদেশের ছাত্র, তরুণ, ছাত্রীরা স্বাধীনভাবে বড় হবে, তাদের শিক্ষা অর্জন করবে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার তারা নির্ধারণ করবে এবং সংসদে যে তারাই কথা বলবে। এইরকম দিন যদি চান তাহলে হাতে ভোট দিবেন সকালবেলা।
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকবে। দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বের সভায় পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বোর্ড সভায় বসে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বোর্ড সভায় ভোটাভুটির পর বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে একদিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে, এমন তথ্য দিয়েছে ক্রিক ইনফো। আইসিসির বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ পূর্ণ সদস্য দেশগুলোর অন্যান্য প্রতিনিধিরা। এছাড়া সভায় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, ডেপুটি চেয়ারম্যান ও ইভেন্টস বিভাগের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় পেল বাংলাদেশ। আজ থাইল্যান্ডের ব্যাংককের নন্থাবুরি হলে শ্রীলঙ্কাকে 6-2 গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে শ্রীলঙ্কা প্রথম কয়েক মিনিটের মধ্যে 2 গোলের লিড নিলেও সাবিনা কৃষ্ণাদের গতি, স্কিল ও অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে। এদিন বাংলাদেশের হয়ে ম্যাচে জোড়া গোল করেন সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী। এছাড়া একটি করে গোল করেন সুমাইয়া ও মাসুরা। এ নিয়ে 4 ম্যাচে সাইদ খোদারা হমির দলের পয়েন্ট 10। এর আগে ভারতকে 3-1 গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে 3-3 ড্র করেছিল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছিল 3-0 গোলে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে না থাকার দায় অন্তর্বর্তী সরকারের নয়, মন্তব্য উপদেষ্টা শারমিন এস মুর্শিদের। এবং প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা, কাল থেকে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।